ভাবুন তো, একদিকে গঙ্গার বিশাল জলরাশি, অন্যদিকে সবুজে ঢাকা পাহাড়, আর তার বুকে লুকিয়ে আছে এক ঝর্ণা, মন্দির, মসজিদ আর অসংখ্য ইতিহাসের গল্প। এমনই এক জায়গা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহল। এখানে প্রকৃতি শুধু সুন্দর নয়, প্রতিটা পাহাড়, প্রতিটা প্রাচীন স্থাপত্য যেন কয়েকশো বছর আগের ইতিহাসের সাক্ষী। আজকের এই যাত্রায় তাই আমরা খুঁজে দেখব রাজমহলের এমন কিছু জায়গা যেখানে ইতিহাস, ধর্ম, প্রকৃতি আর লোককথা সব কিছুই যেন এক সুতোয় বাঁধা। ঝাড়খণ্ডের রাজমহল যেন ইতিহাস, প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই অঞ্চল একসময় ছিল বাংলার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। মোগল সম্রাট আকবর তার বিশ্বস্ত সেনাপতি রাজা মান সিংকে বাংলার সুবেদার হিসাবে পাঠানোর পর 1595 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী গৌড় থেকে রাজমহলে স্থানান্তরিত হয়। আর সেই সময় থেকেই রাজমহলের গুরুত্ব আরও বেড়ে যায়। আজ সেই রাজকীয় সময়ের অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে কিছু প্রাচীন স্থাপত্য, পাহাড়, গঙ্গা আর অসংখ্য গল্প, যেগুলো আজও আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই ইতিহাসের পাতায়। রাজমহল অবশ্যই বছরের যে কোনো সময় ঘুরে দেখা যায়, তবে আবহাওয়ার দিক থেকে শীতকাল ভ্রমণের জন্য বেশ আরামদায়ক। আর আপনি যদি রাজমহলের ইতিহাসের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে বর্ষাকাল হতে পারে সবচেয়ে সুন্দর সময়। কারণ বৃষ্টির পর পাহাড়ি অঞ্চল জুড়ে যখন সবুজের চাদর নেমে আসে, তখন মতি ঝর্ণার মতো জায়গাগুলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে। তবে বর্ষাকাল পাহাড়ি রাস্তা ও ঝর্ণার আশেপাশে সাবধানে চলাফেরা করাই জরুরি। আর সেই সবুজ পাহাড়ের বুকেই রয়েছে আমার আজকের প্রথম গন্তব্য, মতি ঝর্ণা। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কিংবা মালদা, এই অঞ্চল থেকে যারা কাছাকাছি কোনো পাহাড়ি ঝর্ণা দেখতে চান, তাদের জন্য মতি ঝর্ণা হতে পারে দারুণ একটি গন্তব্য। মালদা থেকে এর দূরত্ব 61 কিলোমিটার, আর বালুরঘাট থেকে প্রায় 162 কিলোমিটার। সাহেবগঞ্জ থেকে 14 কিলোমিটার এবং রাজমহল শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরেই রয়েছে এই ঝর্ণাটির অবস্থিত। উঁচু পাহাড় থেকে যখন জলধারা নিচে নেমে আসে, দূর থেকে দেখতে লাগে যেন অসংখ্য মুক্ত ঝরে পড়ছে, আর সেই থেকেই এর নাম মতি ঝর্ণা, এমনটাই প্রচলিত মত। তবে এই নামের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি বিশ্বাস। ঝর্ণার পাশের পাহাড়ের নিচে রয়েছে একটি ছোট্ট গুহা, আর সেই গুহার মধ্যেই রয়েছে বাবা মতিনাথের শিবলিঙ্গ। অনেকের বিশ্বাস এই মতিনাথের নাম থেকেই ঝর্ণার নাম হয়েছে মতি ঝর্ণা।
এই ছোট্ট গুহায় শিবলিঙ্গকে ঘিরে রয়েছে বহু পুরনো জনশ্রুতি। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ধামের ইতিহাস নাকি দাপর যুগের পর্যন্ত বিস্তৃত। জনশ্রুতি বলে বনবাসের সময় পাণ্ডবরা এই অঞ্চলে এসেছিলেন। সেই সময় বৃষ্টি ও রোদের কারণে দ্রৌপদীর অসুবিধা হওয়ায় পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান। এরপর শ্রীকৃষ্ণর অনুরোধে বিশ্বকর্মা এই পাহাড়ের গুহা নির্মাণ করেন, এমনটাই প্রচলিত কাহিনী। আর সেই গুহাতেই নাকি স্বয়ম্ভূভাবে প্রকাশিত হয়েছিল এই শিবলিঙ্গ। পাণ্ডব ও দ্রৌপদীরা এখানে অবস্থানকালে এই শিবলিঙ্গের পূজা করেছিলেন, এমন বিশ্বাস আজও স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত। তবে এগুলো মূলত স্থানীয় জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাস। প্রামাণ্য ইতিহাসের সঙ্গে এগুলোকে আলাদা করে দেখাই উচিত। পরবর্তীকালে মুঘল আমলে রাজা মানসিংহের সময় এই স্থানটি আরও পরিচিত হয়ে ওঠে বলে স্থানীয়ভাবে প্রচলিত। সময়ের সঙ্গে সঙ্গে মতিনাথ ধাম হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান। আজও এখানে নিয়মিত পূজা অর্চনা হয়, আর ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি ভক্তদের কাছে এই স্থানটি রয়েছে বিশেষ গুরুত্ব। পাহাড়ের সর্বোচ্চ উপরে যেখান থেকে ঝর্ণার জল পড়ছে সেখানে ওঠার জন্য এই টিকিট ঘর থেকে 10 টাকার টিকিট কেটে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। সুতরাং আমিও উপরে উঠবার জন্য টিকিট কেটে নিলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠছি। কিছু দূরে পাকা সিঁড়ি আছে, তারপরে লোহার সিঁড়ি দিয়ে উঠতে হবে। শুধু ট্রেক আর ট্রেক, শুধু ট্রেকিং আর ট্রেকিং। এ বাবা, যেতে পারবো কি পারবো না? টিকিট তো করে ফেললাম, এখন যাওয়ার ইচ্ছা করছে না আর। कितना ऊपर भैया? बहुत ऊपर। এবার লোহার সিঁড়ি দিয়ে যেতে হবে। এই উপরে বাপরে, কতবার যে বসতে হবে ভাই। এই গরমের মধ্যে ট্রেক করা যাচ্ছে না, আরও অনেক উপরে যেতে হবে। সবাই বলছে উপরে কিছু নাই, সো আমিও ফালতু টিকিট কাটলাম। আমি আর যাবো না, নিচে নেমে যাচ্ছি। সবাই বলছে উপরে কিছু নেই, যেখান থেকে জল পড়ছে ওখানে। এই যে শীতের সময় হলে অসুবিধা ছিল না, ফালতু এলাম। রাজমহলের আর এক ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে এবার আমরা চলে আসব রাজমহলের ইতিহাসের আর এক অধ্যায়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন রাজমহলের ঐতিহাসিক জামে মসজিদ। মুঘল আমলে রাজা মানসিংহের সময় নির্মিত এই মসজিদ রাজমহলের প্রাচীন স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। রাজধানী গৌড় থেকে রাজমহলে স্থানান্তরিতর পর এই অঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব দ্রুত বেড়ে যায়, আর সেই সময়কালে স্থাপত্য স্মৃতি আজও বহন করে এই মসজিদ। উঁচু একটি স্থানে অবস্থিত হওয়ায় এর অবস্থান বেশ আকর্ষণীয়। স্থানীয়ভাবে এই জায়গাটি সাদাপ নামে পরিচিত জানা যায়, আর এই সাদাপ একটি আরবিক শব্দ। একসময় এই মসজিদে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতেন। আর চারপাশের পরিবেশ শান্ত, কিন্তু পুরনো দেওয়ালগুলোর দিকে তাকালে মনে হয় কত শত মানুষ, কত শত প্রার্থনা, কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য। রহস্য ঘেরা স্থাপত্য জামে মসজিদের কাছেই রয়েছে আর একটি আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য, বারোদুয়ারি। নাম শুনলে বোঝা যায় এর সঙ্গে জড়িয়ে আছে 12টি দরজা বা প্রবেশপথের ধারণা। তবে এই স্থাপত্যটির প্রকৃত নির্মাতা কে ছিলেন তা নিয়ে আজও মতভেদ রয়েছে। কেউ এটিকে রাজা মানসিংহের সময়ের স্থাপত্য বলে মনে করেন, আবার কারো মতে এর সঙ্গে নবাব মীর কাসিমের সময়ের সম্পর্ক রয়েছে। এই স্থাপনাকে ঘিরে আরও একটি চমকপ্রদ ধারণা রয়েছে।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর নিচে ছিল একাধিক গোপন পথ বা সুড়ঙ্গ, যা বিপদের সময় পালানোর কাজে ব্যবহার করা হতো। কথিত আছে এর সঙ্গে জামে মসজিদ পর্যন্ত একটি ভূগর্ভস্থ পথ যোগাযোগ ছিল, তবে বর্তমানে সেই সুড়ঙ্গের প্রবেশের পথ বন্ধ। একসময় এই স্থাপনাটি রংমহল নামে পরিচিত ছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত, আর গঙ্গার একেবারে কাছাকাছি অবস্থানের কারণে এখানকার বাতাস ছিল অত্যন্ত মনোরম। তাই অনেকে এটিকে হাওয়া মহল বলে উল্লেখ করেছেন। রাজপরিবারের অবসর যাপন, বিনোদন এবং বিভিন্ন আয়োজনের সঙ্গে এই স্থানের সম্পর্ক ছিল, এমন কথাও স্থানীয় ইতিহাস ও জনশ্রুতিতে পাওয়া যায়। আজ এই রাজকীয় জৌলুস নেই, কিন্তু পুরনো স্থাপত্যের নীরবতা যেন এখনও বলে যায় একদিন এখানে অন্যরকম জীবন ছিল। শ্রী চৈতন্যদেবের স্মৃতি রাজমহলের ইতিহাসের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে গভীর আধ্যাত্মিকতার ছোঁয়াও। বন্ধুরা, এই যে চলে এসেছি আমি এখন কানাইয়া স্থান, যেটা রাজমহলের কাছে অবস্থিত বা রাজমহলে অবস্থিত। এখানে গোশালা আছে একটা, এটা হচ্ছে ইসকনের গোশালা। এটাকেই বলে কানাইয়া স্থান, আর এই কানাইয়া স্থানের এটা গোশালা। এটা তমাল এবং পাকুর গাছ এখানে বাঁধানো রয়েছে। পাশেই গঙ্গা বয়ে গেছে, গঙ্গাটার মাঝখানে একটা আইল্যান্ড বলা যেতে পারে। বাহ, খুব সুন্দর গঙ্গার হাওয়া এখানে। জায়গাটা নতুনভাবে ডেকোরেট করা হচ্ছে। এই দেখুন গঙ্গা। ঝাড়খণ্ডে এত জায়গা ঘুরলাম, খুব গরম, কিন্তু হাওয়া নেই কোথাও, ঠান্ডা পরিবেশ নেই, কিন্তু এই জায়গাটা একটা ঠান্ডা শীতল ভাব আছে। এত গরমের মধ্যেও এই জায়গাটা একটা শীতল ভাব আছে। তো আমি মনে হয় পিছন দিক দিয়ে চলে আসছি। বন্ধুরা, এইটাই সেই কানাইয়া স্থান, রাজমহলের কানাইয়া স্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ রয়েছে রাধাকৃষ্ণর পায়ের ছাপ। শ্রী চৈতন্যদেব যখন পুরীধামের উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন যাবার পথে এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং রাধাকৃষ্ণের এখানে স্বপ্ন পেয়েছিলেন। চলে এসেছি মেন কানাইয়া স্থান মন্দিরে, যেখানে শ্রী চৈতন্য তারই অন্যতম নিদর্শন কানাইয়া স্থান। জনশ্রুতি অনুযায়ী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তিনি এই অঞ্চলে এসে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই তিনি স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন, আর সেই স্মৃতিতেই ঘিরে কানাইয়া স্থান আজও ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। এখানে রয়েছে শ্রীকৃষ্ণদেবের পায়ের ছাপ এবং রাধাকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত পবিত্র স্মৃতিচিহ্ন, যেগুলো ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন প্রার্থনা করতে। এখানে থাকার জন্য অতিথিশালার ব্যবস্থাও রয়েছে এবং নির্দিষ্ট কুপনের মাধ্যমে প্রসাদ গ্রহণের সুযোগও পাওয়া যায়। রাজমহলকে শুধু একটি পর্যটন স্থান বললে হয়তো এর আসল পরিচয় অসম্পূর্ণ থেকে যাবে,
কারণ এখানে একই যাত্রাপথে আপনি দেখতে পাবেন পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণা, প্রাচীন শিবালয়, মুঘল আমলের মসজিদ, রহস্যময় পুরনো স্থাপত্য আর শ্রী চৈতন্যদেবের আধ্যাত্মিক স্মৃতি। গঙ্গার বাতাস যখন রাজমহলের পুরো স্থাপত্য ছুঁয়ে যায় তখন মনে হয় ইতিহাস কখনো সত্যি হারিয়ে যায় না, শুধু তার শব্দগুলো একটু নীরব হয়ে যায়। আর সেই নীরব ইতিহাসের গল্প শুনতেই আমাদের আবার ফিরতে হবে রাজমহলে। তো বন্ধুরা, এই রকম আরও ভ্রমণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আগামী পর্বে আমি আপনাদের নিয়ে চলব আরও এক অজানা ইতিহাস, রহস্য আর প্রাকৃতিক সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন, আর মনে রাখবেন পৃথিবীটা যতটা সুন্দর তার চেয়েও সুন্দর তাকে নিজের চোখে দেখে নেওয়া। দেখা হবে পরের যাত্রায়। নমস্কার।